মানে আন্ডারস্ট্যান্ডিং আর একটু ক্লোজ হয়ে যায়। এটা খুব তলে তলে এটা কেউ আসলে টের পায় না। আমি সবার সাথে মোটামুটি ফোনে কথা বলতাম। আমার যেহেতু সিটিসেল মোবাইল ছিল, যার যার ফোন থেকে সে আমার ফোন দিত, টুর্না ফোন দিত, রিস্তা ফোন দিত। এরকমই একদিন মিলাদের দিন আমরা সবাই প্ল্যান করি আগের থেকে যে আমরা মিলাদের দিন যাব। আমি রিস্তাকে ফোন দিছি স্কুল থেকেই। হ্যাঁ আকাশ, কি ব্যাপার, আসলাম না যে? আমার বাসায় কেউ নেই তাই। তুমি আসলাম, আজকে প্ল্যান করছিলাম সবাই মিলে। আচ্ছা তুমি এমন করছো কেন? আমি এমন করতেছি কোথায়? তো বললো যে তুমি এক কাজ করো, আমার সাথে দেখা করতে ইচ্ছা করলো, তুমি এসে পড়ো, আমাদের বাসার দিকে চলে আসো। সেদিন ছিল ওই তো 20 এপ্রিল দুপুর বেলা। আমি চলে যাই, পাঞ্জাবি পরেছিলাম। আমার সাথে কিছুক্ষণ কথা বলে, মোটামুটি আধা ঘন্টা কথা বলে, হাই হ্যালো করে। মানে ও খুব আসলে কথা তেমন সেখানে কিছুই হয়নি। আর আমরা বুঝতে পারছিলাম যে আমরা দুইজনই আসলে একটু উইক হয়ে পড়তেছিলাম। তো আমি এই ব্যাপারটা একটা সময় তরুণার সাথে শেয়ার করি ফোনের। একদিন রাতের বেলা তরুণার সাথে ফোনে শেয়ার করি, দোস্ত আমি তো রিস্তাকে অনেক পছন্দ করি, আমি খুব ওর উপর উইক হয়ে পড়তেছি। এতটুকু জাস্ট বলতে পারছি, ওর মনে হয় মেজাজ খারাপ হয়েছে, ও ফোনটা কেটে দিছে। কিন্তু পরের দিনেরই যে ঘটনাটা ঘটে সেটা এই 21 এপ্রিল। আমার ফ্রেন্ডরা, আমি ওর মানে টিফিন পিরিয়ডে গিয়ে রিস্তার পিছনে গিয়ে বসি। ও আমাকে কিছু বলে না। তো আমি আসলে খুব রাগ বা জিদ দেখে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমি আমার হাত কাটি। শুক্রবার শনিবার 2 দিন স্কুল বন্ধ, রবিবার যাই, সেই টিফিন পিরিয়ডে আমি ওর পিছনে গিয়ে বসি। ধরে তো রিলেশনটা আসলে এইভাবে করেই হয়। তো এইখানে আমার একটা ভালো লাগা আসলেই ছিল, মানে এই ব্যাপারটাও যখন আমি ভাবতাম খুব ভালো লাগা কাজ করতো। আমাদের রিলেশনের ভিতরে আমরা একবারও বলিনি যে আমরা রিলেশন বদ্ধ, এরকম কোনো ভাবে আমরা কমিটেড ছিলাম না, বা আমরা একবারও কেউ কাউকে আই লাভ ইউ কথাটা বলতে পারিনি কখনোই। তা আমার সাথে প্রতিদিন ফোনে কথা হইতো, ও চুরি করে ওর বাবা বা মার মোবাইল দিয়ে আমাকে ফোন দিত। কিন্তু আমাদের না কখনো আলাদা করে কোথাও ঘুরতে যাওয়া হতো না। ক্লাসে ঢোকার সঙ্গে সাথে সাথে পাশাপাশি গিয়ে মোটামুটি কাছাকাছি বসতাম, যতটুকু কথা বলার চেষ্টা করতাম। কখনো তো নিজে থেকে কথা বলতো না, আসলে খুব লাজুক প্রবৃত্তি ছিল, খুব মানে লুকা লুকা হাসতো। এইভাবে করে কাটতে থাকে। একটা ঝগড়া হয়, খুব রাগারাগি হয়। দেখো আকাশ, আমার এগুলো একদম পছন্দ না। তুমি ক্লাসে আসো না ঠিক মতন, সারাদিন মারামারি করো। তুমি এরকম করলে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। রাগারাগি ঝগড়া হওয়ার পর আমি যেটা করি কি, পরের দিন আমি স্কুলে যাই। স্কুলে যাওয়ার সময় আমি নীলক্ষেত মোড়ে নেমে অনেকগুলো ট্যাবলেট কিনি, একটা গ্লাসে পানিতে গোলানোর পরে খাই, 1 কাপ চা খাই, একটা সিগারেট খাই। আমি মোটামুটি 15টায় ক্লাসে ঢুকি। কিছুক্ষণ পরে আমার খুব মাথা চক্কর আসে, আমি হেঁটে যখন একটু আগে বাড়াই আর আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তা আমি যখন সেন্সলেস হয়ে পড়ে যাই, আমাকে সবাই স্কুলে ক্লাস থেকে ধরাধরি করে মানে উপরে বেঞ্চে উঠায়, ক্লাস টিচারকে খবর দেওয়া হয়, সবাই আসে। কি হয়েছে কেউ জানে না, আমিও বলতে পারি না, আমি তো অসুস্থ হয়ে গেছি। আকাশ, আকাশ, আকাশ কি হয়েছে তোর? তুই এমন করতেছিস কেন? আমি শুধু এতটুকুন আমার খেয়াল আছে, আমি যখন বেঞ্চের উপরে শুয়েছিলাম আমার মনে আছে যে রিস্তা কান্না করতেছিল, আর আমার মানে জুতা মোজা এগুলো খুলতেছিল আমার পায়ে হাতে মুখে, এগুলো খালি মেসেজ করতেছিল, ও খুব কান্না করতেছিল। আকাশ, আমার বাচ্চা। তা
ক্লাস টিচার দৌড়ায় আসে কিছুক্ষণের ভিতরে। সে সেই ব্যাপারটা যখন জানে, সে তারপর স্কুল থেকে একজন ডেকে আমার সাথে আরো 2টা ফ্রেন্ড দিয়ে দেয়, আমাকে নিয়ে তখন ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল যে মোটামুটি 2 ঘন্টা, 1টা পর্যন্ত আমি ঠিক থাকি এখানে থাকার পরে কিছুটা সুস্থ, তারা কিছুটা ট্রিটমেন্ট করে, কিছু ইঞ্জেকশন দেয়। স্কুলে চলে আসি যখন 2 ঘন্টা পর 1টার দিকে, আমি তখন মোটামুটি হাঁটতে পারি একটু, ধরে ধরে হাঁটছি। আমি শুধু সিঁড়ি দিয়ে যখন উঠলাম, প্রত্যেকটা তালায় 3টা-4টা করে মেয়ে আমার জন্য দাঁড়ায় আছে এবং সবাই কাঁদতেছে। তো আমি একা একা যখন ক্লাসের সামনে গিয়ে দাঁড়ালাম, পূর্ণা আমার ঠাস করে একটা থাপ্পড় মারলো। জিজ্ঞেস করি যে থাপ্পড়টা কেন মারি, বলে যে আরো সিগারেট খা বেশি বেশি। এই কথা বলে সে বলে যে ভিতরে রিস্তা আছে, যাও ভিতরে যাও। আমি ভিতরে যাই। তো এই ফার্স্ট আর কি রিস্তা, মানে আমি ভিতরে যাই, যাওয়ার পরে দেখি ও কান্না করতেছে। কাছে যে আমি মানে কিছুক্ষণ পরে মানে আবার হাউ মাউ করে কান্না শুরু করে। বাবা যা হবার হয়েছে, এর কোনো অসুবিধা নেই। আমি মনে হয় সেই দিন দেখলাম যে আমার বাবা এত রাগী একটা মানুষ, সে মানে আমার ভয়ে যে আমি যদি আবার কিছু করি, এই ভয়ে না সে আমাকে আর মানে একটা বকাও দিল না। সে সেদিনই বললো, যা হয়েছে বাবা, ব্যাপার না, আমরাও করছি ছোটবেলায়, এগুলা কিছু হয় নাই, সমস্যা নেই, সুস্থ হয়ে নাও, তারপর আবার পড়াশোনা শুরু করো। মানে সেই রাতে বাবা আমাকে এরকম বলতে, সে অনেক কান্না করে। আমার এইভাবে করে মানে বাসায় এবার কাটতে থাকে দিন। আমি মানে বাসায় কি করে দিন কাটাবো, কেউ একটা ফোন দেয় না, স্কুল থেকে একটা ফোন আসে না। আমি এতদিন ধরে অসুস্থ, মোটামুটি 27 দিন 28 দিন বাসায় পড়ে আছি। প্রত্যেকটা দিন কাটতেছে, আমার দিন রাত 24 ঘন্টা ঘুম আসে না। তো আমি স্কুলে আবার যাই, যাওয়ার পরে আমার মানে সুস্থতা ফিরে আসে, আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হতে থাকে। তো রিস্তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করি, দেখা করার চেষ্টা করি। ও আমাকে মানে কোনো রকম রেসপন্স করতেছে না। তো আমি একদিন খুব রাগ করে ধরার পরে ওর সাথে একটা ছেলেও ছিল আমাদের ক্লাসেরই। কি ব্যাপার, তুমি আমার কোনো প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার রিলেশন এখন ওর সাথে। তোর রিলেশনের সাথে? হ্যাঁ, আমার সাথে আমার রিলেশন। আরে এসব কি, তুই যাবে কোথায়? ছেলেটার প্রতি আরো প্লিজড হয়ে যায় আর আমার প্রতি আরো খেপে যায়। তো আমি মানে ওখান থেকে আমিও মানে রেগে চলে আসি। তো আমার আসলে আরো মানে ব্যাপারগুলো আরো বেড়ে যায়। আমি ওকে রাগানোর জন্য, চেতানোর জন্য আমি মানে আরো ক্লাস করি না, আরো আমার রেজাল্ট খারাপ হতে থাকে। আমি পরে পরীক্ষা দিই না ঠিক মতো, স্কুলে মারামারি গ্যাঞ্জাম আমার বেড়ে যায় প্রচুর পরিমাণে। এই সময়টাতেই শেষের দিকে আমি রিস্তাকে হঠাৎ একদিন ফোন দিই। বল, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার সাথে আমার কিভাবে কথা বলতে হবে? মানে তুমি সারাদিন ঘুরে বেড়াও, ক্লাসে আসো না ঠিক মতন, সিগারেট খাও, মারামারি করো। আচ্ছা, সিগারেট খেলে কি খারাপ হয়ে গেলাম? হ্যাঁ, আমার ফ্যামিলি অনেক অন্যরকম একটা ফ্যামিলি, তোমার মতন ছেলে হবে না। রিস্তা প্লিজ। আমি আর রিস্তার সাথে কখনো কথা বলার চেষ্টা করি নাই, কখনো দেখা করার চেষ্টা করি নাই। মানে আমি এই ব্যাপারটাকে একটু ছেড়ে দিছি। তার মধ্যে একদিন আমি দেখলাম কি, রিস্তার সাথে ওই ছেলেটা, যে ফ্রেন্ডটাকেও দেখাইছিল, সেই ছেলেটার সাথে ও বাথরুমের পিছনে বসে বসে গল্প করতেছে। আমি মানে সেদিন আর কন্ট্রোল করতে পারিনি। আমি যেটা করলাম, ওই গ্লাসের একটা নিয়ে আমি ওই ছেলেটার এই গ্লাস দিয়ে মারি। মানে তার মোটামুটি এই জায়গার মধ্যে 4টা স্টেপ পড়ে। আমি সাথে সাথে আমার ঢাকা ইউনিভার্সিটি সেই বড় ভাইকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে সে আসে, আমাকে সেভ করে। ওই ঘটনাটার পরে আমি মনে হয় আর কখনো ক্লাস করতে ইউল্যাবে যাইনি। আমি সবসময় ইউল্যাবে গেছি, তারপরে আউটড্রেসে গেছি, সিভিলে গেছি। যাওয়ার পরে ছুটির সময় যাইতাম, টিফিন পিরিয়ডে যাইতাম, ওই যে পলিটিক্স করতাম। ভাইদের সাথে আমার আরো অ্যাক্টিভিটিস বেড়ে গেছিল। আমার কাছে একটা আর্মস ছিল, ওই আর্মসটা নিয়ে তো আমি মানে তখনও ছিলাম। এগুলো 4 থেকে 5 দিন পরে আমরা যেহেতু সবসময় ইউল্যাবে আড্ডা দিতাম, 3:30 4টা এরকম বিকালবেলায় আমরা ওই চিপায় থাকি। আমি মানে গাঁজা বানিয়ে দিয়েছিলাম, গাঁজা খাবো। ঠিক এই সময়টাতে পুলিশ এসে আমাদেরকে ধরে।
পুরো স্কুল সার্চ করে, আমাদের পুরো স্কুলের সানসেটে, অফিস রুমে, ক্যান্টিনে, আইআর এর নিচে, সিঁড়ির নিচে সব জায়গায় শুধু আর্মস আর অনেক আর্মস হয়। একটা পিক আপ নিয়ে আসে, পিক আপের মধ্যে মোটামুটি 4 বস্তা আর্মস উঠায়। ওঠানোর পরে আমাকে সেখানে ধরে নিয়ে যায় তাদের সাথে করে। অস্ত্র মামলার কেস দিয়ে দিল, অস্ত্র আর জিজ্ঞাসাবাদ করবে। 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আর 2 দিনের রিমান্ড চাওয়া হয়। তখনই তো মানে জেলের ভিতরে থেকে এটা আরেকটা আলাদা একটা ফিলিংস, খুব কান্না আসে, আল্লাহর কাছে বলতে থাকি আল্লাহ জীবনে কি ভুলটা করলাম, মানে জানি না, খুব খারাপ লাগে। আমাদেরকে ভিতরে ফার্স্ট লকারে ঢোকানোর পরে ভিতরের যে লকারটা ওইখান থেকে দেখলাম যে একজন বের করলো, তার মোটামুটি পাটা ফাটা, হাত পা মোটামুটি রক্ত করতেছে। মানে এটা দেখে তো খুব সিরিয়াস ভয় পেয়েছি। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে বসলাম। আকাশ, এই তোর বাসা কোন? মেহেরপুরে। বাবার নাম কি? এই ওই যে অস্ত্রগুলো ছিল তুই ছিলি না? না স্যার, জানতাম না। তুই জানতি? সবই জানতি? আমি কিচ্ছু জানতাম না, সত্যি বিশ্বাস করে। তা আমাকে জিজ্ঞেস করলো তুমি এখানে মানে এতক্ষণ পর্যন্ত, স্কুল তো ছুটি হয়ে গেছে 1:30টায়, তাহলে তুমি এতক্ষণ পর্যন্ত আড্ডা দিচ্ছিলে কেন? না হ্যাঁ, আমি একটু গাঁজা টাজা খাই, এই জন্য আমি ভিতরে গিয়ে আমরা 3-4 জন মিলে আড্ডা দিই, আর তো কিছু জানি না। মানে চাপড় দিয়ে আমার মাথার মধ্যে এরকম চাপ দিয়ে মারে। এই শুরু হয় আমাকে, মানে সে প্রথম মার। তো একটা কথা আমি বলার সাথে সাথেই না, সে আমাকে মানে প্রত্যেকটা কথা আমি যখনই যেটা মানে তার নেগেটিভ অ্যান্সার দিচ্ছি, সে আমাকে মারতেছে। যেমন সে আমাকে বলতেছে যে কলেজে মারামারি হয়েছে, একটা বোম ফাটছিল, ওখানে তুই ছিলি না? আমি কিচ্ছু জানতাম না, সত্যি বিশ্বাস করে। সত্যি কথা কর। মানে আমার একটা করে নোক উঠায় এবং একটা করে কোশ্চেন করে, ওর সাথে তোর কি সম্পর্ক, অস্ত্র সম্পর্কে আর কি জানিস, সে অস্ত্র আর কোথা থেকে কালেক্ট করে, তার সাথে আর কোন নেতার সাথে সম্পর্ক আছে, এই ধরনের অনেক কোশ্চেন করে। আমি একটা কথাও বলি না। আর আমি যে তেমন কিছু আসলে জানতাম তা না, কিন্তু হ্যাঁ ওই ইউল্যাবের অস্ত্র সম্পর্কে আমার সব ধারণা বা সব ডিটেলস আমার জানা ছিল। এইভাবে করে একটা দিন আমার পার করে। পরের দিন আমি সে একইভাবে গেলাম, তো বললো যে আজকেও আমি বলতেছি সব কিছু খুলে দাও। স্যার আমি কিচ্ছু জানি না স্যার। আর কোথায় কোথাও আস্তে আস্তে সব খুলে দাও। স্যার আমার কথা বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না। তুই অস্ত্র পাস কোথাও থেকে? পরবর্তীতে একটা মানে টপ টেরর, ওরা তো আমরা খুঁজি রাস্তাঘাটে, ওরা আমরা ধরতে পারি নাই, এখন আমরা খোঁজ পাইছি, এখন পালাইছে। এখন ওর কথা বল, তাহলে তুই বাইরে যাবি, ওরা বাঁচাইতে চাইছ না, তাহলে তোর খবর হয়ে যাবে। আসলে এই ধরনের অনেক কোশ্চেন করা হয়, অনেক ধরনের অনেক কিছু কোশ্চেন করে, কিন্তু আমার খুব ভালো একটা জিনিস ছিল না, আমি একটা কথাও বলিনি। আসলে যে আমি কিছু জানতাম, আমি এই বিষয়ে কিছু বলিনি। তো 2 দিনের মধ্যে যদি 2 দিনের রিমান্ডে সবচেয়ে বেশি টর্চার যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে আমার বাম পা ভেঙে দেওয়া হয়। আমার এই বাম পা ভেঙে যায়, আর আমার এই আঙুলের 10টা নখ, আমার এই 10টা নখ উঠে ফেলানো হয়। আমার সেই দিনও রিমান্ড শেষ হলো, আমাকে হাসপাতালে নেওয়া হলো। সেখান থেকে আমি আবার এই ছিলাম তো 1 মাস যাওয়ার পরে এইটার অনেক ঝামেলা হয়েছিল, অনেক কিছু মিলে আমার সেই ভাই, আমার মানে তারই কোনো এক লবিংয়ে সেই কোনো একভাবে আমাকে আবার 1 মাস পরে জামিনের সাথে বের হওয়ার পরপরই আমি সর্বপ্রথম যাই তরুণার বাসায়। তোর না রিস্তার অবস্থা কি রে? আছে ভালো আছে। তুই ছাড়াবি কবে? আজকেই। আজকে আয় ভেতরে আয়। ভিতরে গেলাম, আমাকে ফোন ধরা দিল, ফোন নিলাম, বলে যে রিস্তার সাথে কথা বল। হ্যালো রিস্তা। আকাশ, আমি সরি। তুমি আর কখনোই আমার কথাগুলো করবে না। আর কখনোই আমার পিছনে ঘুরবা না। আর প্লিজ আমাকে আর কখনোই ডাকবা না। কেন রিস্তা? তোমার মতন ছেলেকে আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না।